আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। ভৌতিক তাড়াতাড়ি পিকের বড় ঘরটার দিকে আয়, এনিমি চলে এসেছে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। সকালের অনলাইন ক্লাসের শেষে দেব আর দীপ গেমের আসরে মত্ত। দুজনের মগ্নতা ভঙ্গ করে দিয়ে হঠাৎ দীপের মা হাঁক দিলেন, তোরা দুজন তাড়াতাড়ি নিচে নেমে আয়, দেখ কে এসেছে। মায়ের ডাক পাওয়া মাত্রই দেব আর দীপ দুজনেই তড়িঘড়ি নিচে নেমে এলো। তাদের অনুমান একেবারে সঠিক প্রমাণিত হলো যখন তারা দেখল পরনে খাকি ফতুয়াধারী একজন ছিপছিপে গড়নের লোক ড্রয়িং রুমের আরাম কেদারায় চোখের সামনে টাইমস অফ ইন্ডিয়া নিয়ে বসে আছেন। যদিও ওনার মুখোমুখি হওয়ার সাহস দুজনের মধ্যে কেউই করতে চাইল না, পর মুহূর্তেই প্রখর ইন্দ্রিয় বলে তিনি ওদের উপস্থিতি আঁচ করে খবরের কাগজের আড়াল থেকে বললেন, আমাকে চিনতে পেরেছিস? এমন তীক্ষ্ণ গ্রহণ ক্ষমতা যে ছোট কাকা ছাড়া আর কারোর হতে পারে না তাতে দীপ নিশ্চিত ছিল, এবং সে এটাও বুঝেছিল যে ওনার সম্মুখ দর্শন তাদের করতেই হতো। তাই এক প্রকার ভয়ে ভয়ে দীপ সে ঘরে প্রবেশ করল। দেবও কিঞ্চিত ইতস্তত হয়ে দীপের পিছনে গিয়ে দাঁড়ালো। তিনি এবার খবরের কাগজটা টেবিলের চায়ের কাপের পাশে নামিয়ে রেখে বললেন, বাহ, তোরা তো বেশ বড় হয়ে গেছিস দেখছি। তা কোন ক্লাস হচ্ছে এখন? দীপ একটি কথারও উত্তর না দিয়ে দরজার পাশে তটস্থ হয়ে দাঁড়িয়েছিল। মায়ের মুখে ছোট কাকার নানান বর্ণনা শুনে দীপের এক প্রকার ধারণা জন্মেছিল যে ছোট কাকা ভীষণ রাগী ও মেজাজি ধরনের লোক। অতএব মা আসা পর্যন্ত দীপ ভয় ভয় মুখে কুলু পেটেই দাঁড়িয়েছিল। অবশেষে ওর মা কিছু একটা বলতে বলতে সে ঘরে ঢুকলেন। দীপ তো এখন ক্লাস 9-এ উঠলো, আর দেবের এখন এই ক্লাস 8। চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে তিনি বললেন, খুব ভালো কথা। মায়ের উপস্থিতিতে এবার দীপও খানিকটা সাহস সঞ্চয় করে নিয়ে বলল, তুমি কি তবে ছোট কাকা? লোকটি এবার কেদারা থেকে উঠে ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, হ্যাঁ গো, আমি তোমাদের ছোট কাকা। এবার চিনতে পারলে তো? এই দেখো, তোমাদের জন্য কত কি এনেছি। এসব খেলনা তো এদেশে মিলবে না। এই বলে ছোট কাকা তার অ্যাটাচিটা খুলে নানান রকমারি খেলনা দুজনের হাতে তুলে দিলেন। ক্রমে দুজনের ভয়ও একদম কেটে গেল, আর মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা গেল যে ছোট কাকাকে তাদের খুব পছন্দ হয়েছে। সংসারের যাবতীয় কাজ সারতে সারতে দীপের মাও আবার সে ঘরে এলেন। ঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। আমি এইমাত্র লিভিং রুমটা পরিষ্কার করে দিয়ে এসেছি। তুমি তো তখন ওখানে বসে একটু রেস্ট নাও। ছোট কাকা খানিক অপ্রস্তুত হয়েই বললেন, নানা বৌদি, অত ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। মেজদা তো সেই রাতে ফিরবে। আমি না হয় ততক্ষণ ওদের সাথে সময় কাটাই। কি দীপবাবু, আমাকে তোমার ঘরে বসতে দেবে তো? দীপও প্রসন্ন মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দীপের মাও অবশ্য এ নিয়ে আর বিশেষ বিবাদ করলেন না। এরপর দুজনের ছোট কাকাকে একবারে টানতে টানতেই ওপরে নিজেদের ঘরে নিয়ে গেল। ওপরের এক চিলতে ঘরটিই ছিল দীপের খেলা পড়া সবকিছুর ঠিকানা। ছোট কাকা ওপরে উঠে ঘরটির এক কোণে রাখা মিনি সোফাটিতে আসন গ্রহণ করলেন। বসা মাত্রই ওনার চোখ ইয়ে পড়ল
দীপের বিগত কয়েক বছর ধরে কেনা ভুতুড়ে বইয়ের শাড়িতে, যদিও সেগুলির মধ্যে বেশ কিছু দেবেরও। ছোট কাকা একগুচ্ছ বইয়ের মধ্যে থেকে ভুতুড়ে তান্ত্রিকের একটি বই হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। ছোট কাকা হঠাৎ এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন দেখে দীপও ভীষণ আশ্চর্য হলো। মা বাবার মুখে যতখানি শুনেছে ছোট কাকার ব্যাপারে তা রীতিমতো চমকপ্রদ। ছোট কাকা হলেন ভারতের অন্যতম ঐতিহাসিক গবেষণা কেন্দ্র ন্যাশনাল আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি। ওনার জ্ঞানের পরিধি যে কত বিশদ তা দীপের বাড়িতে বরাবরই আলোচিত হয়। দীপ এও শুনেছে যে ছোট কাকা নাকি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। অবশ্য ছোট কাকার শারীরিক গঠন খুব একটা বলিষ্ঠ নয়, যদিও রোগাসোগা হলেও ওনার মুখশ্রী ছিল সাধারণ সুপুরুষদের মতো। দীপ বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল ছোট কাকা এক মনে বইটি পড়ে চলেছেন। মিনিট 10 ধরে দেব আর দীপ মিলে ওনাকে নিষ্পলকভাবে পর্যবেক্ষণ করছিল। এমন সময় ছোট কাকার হঠাৎ চিৎকারে ওদের ঘোর মুহূর্তের মধ্যে ভেঙে গেল। গাছ সব বোগাস। এইসব লেখকরা কি মনে করেছে কি এসব আজগুবি ব্লাডি ইডিয়েটস। এরকম আরও নানান গালমন্দ করার মাধ্যমে নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দেওয়ার পর ছোট কাকা চিন্তামগ্ন হয়ে সোফায় ঠাঁয় বসে রইলেন। ছোট কাকার এরূপ অকস্মাৎ চিৎকারে দুজনেই ভয় প্রায় লাফিয়ে উঠেছিল। কিছুক্ষণ পর বিরক্তির মাত্রা সামান্য কমতেই দীপ ওনাকে জিজ্ঞেস করলো, কি হলো ছোট কাকা, হঠাৎ রেগে গেলে যে? ছোট কাকা খানিকটা সময় নিয়েই ওর উত্তর দিলেন, এই যে লেখকরা তন্ত্র সাধনা নিয়ে কত গাঁজাখুরি গল্প বানিয়েছে, এসব কি মেনে নেওয়া যায়? এগুলো আজগুবি নয় তো কি? তন্ত্র মন্ত্র জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে নাকি? ছোট কাকা তখনই দেবের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বললেন, ও তাই বুঝি। এসব খালি গল্পগুলোতে ভয় আর রোমাঞ্চ আনার কাজ করে। আচ্ছা বেশ দীপবাবু, তুমি বলছো এইসব তন্ত্র সাধনার গল্প নিছকে কাল্পনিক, ভয় পাওয়ানোর জন্য লেখা, তাই তো? দীপ নির্বিকারে এর জবাব দিল, হ্যাঁ ঠিক তাই। ছোট কাকা এবার সোফার উপর পিঠ ঠেকিয়ে মাথাটা পিছনের দিকে হেলিয়ে অলসতার ভাব দেখিয়ে বললেন, আমি যদি বলি তন্ত্র সাধনার অস্তিত্ব বাস্তবে রয়েছে? ছোট কাকার মুখ থেকে একথা শুনবে বলে দীপ কোনোদিনই প্রস্তুত ছিল না। দীপের বাবার থেকে সে বরাবরই শুনে এসেছে তন্ত্র সাধকরা পাগল বুড়ো ছাড়া কিছুই না। তাই ছোটবেলা থেকেই হরর ব্যাপারটা ওর কাছে বিরাট আকর্ষণের বিষয়। প্রায় 30টিরও বেশি ভৌতিক অলৌকিক কাহিনী সমগ্র পড়ে শেষ করবার সত্ত্বেও এগুলোর বাস্তবিকতা সম্বন্ধে সে কখনো বিশেষ ভাবেনি। এক্ষেত্রেও তার অন্যথা ঘটত না যদি ছোট কাকা বাদে পৃথিবীর সকলেই তাকে এটা বলতো। কিন্তু ছোট কাকার পাণ্ডিত্যের বিচরণ যে কতটা তা দীপের অজানা নয়। অমন একজন ব্যক্তিত্ব যেখানে তন্ত্রের মতো কুসংস্কারের অবাধ অস্তিত্বকে সমর্থন করে, তাহলে দীপের ভাবনার আর কি অবকাশ থাকতে পারে? এরূপ নানান চিন্তার মাঝে আচমকা দীপের মনে হতে লাগলো যেন তার নিজেরই অগোচরে তার মস্তিষ্কের চিরাচরিত বিশ্লেষণী ক্ষমতা সম্পূর্ণ বিপরীত দিকে আবর্তিত হচ্ছে। লোপ পেয়ে যাচ্ছে তার বাস্তব বোধ এবং অদম্য সাহস। তারই মধ্যে ছোট কাকার পরবর্তী মন্তব্য দীপের অবশিষ্ট বিচার জ্ঞানকেও চতুর্দিক দিয়ে ক্ষতবিক্ষত করে ছেড়ে দিল। চলো তাহলে আজ তোমাদের এক ভিন্ন রকম তন্ত্র সাধকের গল্প শোনানো যাক। ইস, গল্প না, আসল ঘটনা। বিহবলতার জেরে দীপের মুখে একটা কথাও ফুটল না। পর মুহূর্তে দেবের বিস্ময় মাখা বাক্যের প্রকাশ ঘটল। মানে তন্ত্র সাধনা সত্যিকারের হয়? ছোট কাকা সিলিংয়ের ঘূর্ণায়মান পাখাটির দিকে দৃষ্টিপাত করে অস্ফুট স্বরে বললেন, আলবাত হয়, আমি নিজে করেছি। কথাটি বোধহয় সরাসরি দীপের শিরচ্ছেদ করে নির্গত হলো।
তার চোখের মণি দুটির অস্বাভাবিক বৃদ্ধি বলে দিল পূর্বের সকল স্নায়বিক ধাক্কাকে ছাপিয়ে গিয়েছে এটি। অথচ দেবের মুখমণ্ডলী দেখে ভ্রূণাক্ষরেও টের পাওয়া যায়নি সে এতে আশ্চর্যান্বিত হয়েছে কিনা। দীপ ইতিমধ্যে স্থবিরতা কাটিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি নিজে করেছো? দীপের এরূপ আচরণে ছোট কাকা অনায়াসে বুঝতে পারলেন যে ওর মধ্যে থাকা সাহসী, নীতিবাদী ও দামাল ছেলেটি ক্রমে বিলুপ্ত হয়ে গেছে। অতএব তিনিও এবার ছেলে দুটির মাথায় অযৌক্তিক ভীতি চাপানোর থেকে বিরত হলেন। ওনারও বোধোদয় হলো যে তন্ত্র সাধনার মতো জটিল জিনিস ওদের কাছে নিতান্তই বেদনাদায়ক। তাই ছোট কাকা মজার ছলেই বলতে লাগলেন, কি দীপবাবু, তাহলে শুরু করা যাক। দুটো কোলবালিশ সাথে নিয়ে ওদেরকে বিছানার মাঝখানে চলে আসতে দেখে ছোট কাকা বুঝলেন যে শ্রোতারা তার গল্প আরম্ভ করবার অনুমতি দিয়ে দিয়েছে। তাই অযথা সময় নষ্ট না করেই ছোট কাকা বলতে শুরু করলেন। যতদূর মনে হয় 1960-এর দশক হবে। আমরা সদ্য মেদিনীপুর ত্যাগ করে হাওড়ায় এসে উঠেছি। বাবার শরীরের গতিও ভালো ছিল না, তাই মাকেই কষ্টে সৃষ্টে একখান ঘর ভাড়া নিতে হয়েছিল। 3 ছেলে, অসুস্থ স্বামীর দেখভাল করা থেকে শুরু করে সংসারের খরচ আর মাস গেলে 20 টাকা ঘর ভাড়া জোগানোর জন্য মাকে দিনরাত অক্লান্তে পরিশ্রম করে যেতে হতো। তারপর একদিন বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা মারা যাবার পর সংসারের হাল ধরতে বর্দা আর মেজদাকেও কাজ খুঁজতে হয়েছিল। কেবল আমিই ছিলাম স্বাধীন। অবশ্য একটা 9-10 বছরের ছেলে সাংসারিক অর্থজনিত সমস্যা কতটুকুই বা বুঝতে পারে। তাই সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতাম, খেলতাম, আর রাতের বেলায় মায়ের কাছে পড়তে বসতাম। হ্যারিকেনের আলোয় 3 ভাই চাটাই পেতে পড়াশোনা করতাম। সে এক জবরদস্ত অভিজ্ঞতা। বর্দা উচ্চ মাধ্যমিক আর মেজদা মাধ্যমিক। তাদের মাঝে আমি নিহাত পুঁটি মাছের ছানা। তবে কষ্টকে আমরা কোনোদিন নিজের দুর্গতি বলে মনে করিনি। এই কষ্টের বিনিময়ে আমরা কোনা অঞ্চলে 3 কাঠা জমি কিনে বাড়ি বানিয়েছিলাম। যতই হোক, নিজেদের বাড়িতে থাকার গর্বটাই আলাদা, কি বলিস? ছোট কাকার এই আচমকা প্রশ্নের উত্তর স্বরূপ দীপ প্রতিক্রিয়াবশত নিজের মাথা নাড়ল। ছোট কাকা আবার বলতে শুরু করলেন, যাজ্ঞে, মূল বিষয়টা হলো যে ওই কোনাতেই আমার তন্ত্রবিদ্যার হাতে খড়ি। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই থাকতেন একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক, নাম লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। যদিও সে কথা এলাকার বাকি মানুষের কর্ণগোচর হয়নি। আমার তন্ত্র সাধনার প্রলুব্ধ হওয়া ওনার কাছে থেকেই শুরু হয়। সে ঘটনা অন্য একদিন বলবো। এখন লক্ষ্মী ভট্টাচার্যের সান্নিধ্যেই আমি তন্ত্রবিদ্যার শতাধিক মন্ত্র আয়ত্ত করেছিলাম, যেমন বীজ মন্ত্র, সব সাধনার মন্ত্র, মহাময়ূর দেবীর মন্ত্র, আরও ইত্যাদি নানান অঘোরতন্ত্রের বিষয়াশয়। পাড়ার বাকি ছেলেরা যখন গুলি খেলায় মেতে থাকতো, আমার মন পড়ে থাকতো শ্মশান ঘাটের শবের দিকে। তেমনি একদিন বাড়ি থেকে বেশ কিছুটা দূর লক্ষণপুর গ্রাম থেকে একা ফিরছিলাম। সাধনা শেষ করতে করতে মাঝে মাঝে বেশ রাতও হয়ে যেত। অবশ্য তখনকার সময় রাত বলতে ওই 10টা। তা কাঁধের চটের থলি ঝুলিয়ে নিরানন্দে গান গাইতে গাইতে আসছি। রাতের বেলা পথঘাট এমনিতেই নির্জন। তার উপর শুনেছিলাম এদিকটায় নাকি কলেরায় মাথাচাড়া দিয়েছে, সেই জন্য জোরে জোরে পা চালাচ্ছি। হঠাৎ একটা অদ্ভুত শিহরণ যেন আমার গতি রোধ করে দিল। সে যেন এক অতি পরিচিত অনুভূতি। মুহূর্তের মধ্যে সেই চেনা উদ্দীপনা আমার সর্বাঙ্গ দিয়ে বয়ে গেল। তন্ত্র সাধকদের পবিত্র হোমাগ্নির ঘ্রাণ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে যেন চারিদিকে। নেশাগ্রস্তের মতো আমি সেই মায়াবী গন্ধ অনুসরণ করে ছুটতে লাগলাম। ঘ্রাণের পিছু ধাওয়া করতে করতে কখন যে লোকালয় ছাড়িয়ে ঘন বনানীর নিবিড় অন্ধকারে এসে পড়েছিলাম তা একদম খেয়াল হয়নি। মোহ কাটতেই পায়ের মধ্যে অসম্ভব অসারতা বোধ করলাম। আমি যে বদ্ধ উন্মাদের মতন অনেকটা দৌড়ে এসেছি তাতে কোনো সন্দেহ রইল না। চতুর্দশীর মৃদু চাঁদের আলোতে দিক বিদিক ঠাহর করা যাচ্ছিল না।
চারিদিক যেন ঘন অন্ধকারের চাদরে মোড়া। তার উপর বড় বড় ঝোপঝাড়ের মাঝে গাব কেওড়া গাছের সমারোহ। তাদের মাঝে যেন ঘ্রাণের আবেশটা মলিন হয়ে গিয়েছিল, কিন্তু আমার জেদ এক অংশও কমেনি। সময়ের জ্ঞান ও প্রাণের মায়া দুটোই আমি সেই মুহূর্তে হারিয়েছি। বন বাধার ঠেলে কেবল উদ্দেশ্যহীনভাবে এগিয়ে চলেছি, সেই ঘ্রাণের পিছু করে। সারি সারি ঝোপ পেরিয়ে এগোবার সময় আচমকে একটি উজ্জ্বল আলোক বিন্দু আমার পা দুটোর ঠিক মাঝখানে এসে রেখাপাত করলো, যেন আমাকে পথ দেখানোই তার প্রধান কর্তব্য। সেই মতো আমিও আলোক রেখাটির বরাবর হাঁটতে লাগলাম। একেবারে শেষ ঝোপের ওপারে এক প্রকার তীব্র তাপীয় শক্তির স্রোত আচমকা অনুভব হতে লাগলো। তাই সেটার আড়াল থেকে দেখবার চেষ্টা করা মাত্রই আমি থ হয়ে রয়ে গেলাম। যা দেখলাম তা বোঝাবার ভাষা আমার কাছে নেই। একটা ভাঙাচোরা শিব মন্দির লাগোয়া বুড়ো বটগাছ তলার চাতালে এক মাঝবয়সী বৃহন্নলা শুয়ে রয়েছে, আর তার মাথাটা রাখা রয়েছে একটা পুরুষালী প্রকৃতির অবয়বের কোলে, আর তার সারা শরীরে বাতাস করছে আভা গঠিত এক নারী মূর্তি। বোঝার আর অবকাশ রইল না যে তারা সাক্ষাৎ শিব দুর্গা। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যশালী মানুষ বলে বোধ হতে লাগলো, কারণ সে দৃশ্য চাক্ষুষ করার জন্য হাজার হাজার বছরের তপস্যাও অপর্যাপ্ত। আমি সেই ঝোপের আড়ালে মন্ত্রমুগ্ধের মতন স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। বৃহন্নলার সর্বাঙ্গ থেকে নির্গত হচ্ছে ঐশ্বরিক ব্রহ্মজ্যোতি, যার তেজ সম্মুখে জ্বালানো অগ্নিকুণ্ডের চাইতে কয়েক হাজার গুণ বেশি। তার ললাটে আঁকা তৃতীয় নেত্রের দিকে চোখ যেতেই ওর ক্ষমতার মাপকাঠি জানতে আর বাকি রইল না। অসীম শক্তির অধিকারী বলে পরিচয় দেবার জন্যই তার পরনে রক্ত বর্ণা শাড়ি। কিন্নর হলেও তার মহীয়সী রূপে আমি বেশ আকৃষ্ট হয়েছিলাম। আর তারপর কথাটা শেষ করবার আগেই ছোট কাকা কপালে আঁচড় কেটে কেটে কি যেন মনে করবার চেষ্টা করতে লাগলেন। ওনাকে বেকায়দায় পড়তে দেখে দেব আর দীপও ভারী ফ্যাসাদে পড়ল। গল্পটা অলৌকিক হবার সত্ত্বেও ওরা শোনার আকাঙ্ক্ষাটা দমাতে পারেনি। পরিশেষে সকল চিন্তার অবসান ঘটিয়ে ছোট কাকা পুনরায় গল্পের ধারা অব্যাহত রাখলেন। না, এর পরের কোনো স্মৃতি আমার আজও নেই। যতটুকু মনে আছে, একটা ভয়ঙ্কর আলোক বিস্ফোরণে আমি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। এই স্মৃতিও অবশ্য খুব একটা জোরালো নয়, যদিও জ্ঞান ফেরবার পর উপলব্ধি করলাম আমি তখনও ঝোপের আড়ালে অচেতন অবস্থায় পড়ে আছি। শরীরে সম্পূর্ণ বল ফিরে পাবার আগেই শুনতে পেলাম সেই বটতলার বৃহন্নলার ডাক। দিনু, এই দিনু, ওঠ বাছা, ওরা সব চলে গেছে, এবার তুই আমার কাছে আসতে পারিস। হুঁশ হতেই আমি গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম। বটতলার দিকে তাকিয়ে বুঝলাম সেই দিব্যজ্যোতি আর নেই। অগ্নিকুণ্ডের স্তিমিত আলোয় চোখে পড়ছে সাধক রূপিণী একটি বৃহন্নলা। বলতে গেলে ভয়ও পাচ্ছিলাম ভীষণ। অনেকটা সাহস সঞ্চয় করে ওর সামনে গিয়ে বসলাম। মনে হলো জহুরির মতো আমার চমক যাচাই করতে চাইছে। তাই সই আমিও বুক ফুলিয়ে ঠায় বসে রইলাম। দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করবার পর ও আমার চোখে চোখ রেখে বলল, তুই দেখছি এ বয়সে তন্ত্র সাধনাকে রপ্ত করে নিয়েছিস। আমি অবিচল হয়ে রইলাম, কারণ এটা নিজের মহত্ব জারি করার সময় নয়। ওর ক্ষমতার সামনে আমার নিম্ন স্তরের সাধনা নিতান্তই ক্ষুণ্ণ। ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে আমি মাথা নিচু করে বসেছিলাম। লক্ষ্য করেছিলাম বৃহন্নলা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে বেশ কিছুক্ষণ ধরে চেয়েছিল। হঠাৎ সে মৃদু স্বরে বলে উঠল, বুঝেছি, তুইও এই অপার শক্তির আরাধনা শিখতে চাস। এবার আর ওর ব্যাপারে কোনো সংশয় রইল না। মনস্থির করে ফেললাম এই কিন্নরের সাথে থেকেই তন্ত্রজ্ঞানের উচ্চ স্তরের সিদ্ধি লাভ করে
তবেই আমি হাঁপ ছাড়বো। এই ভেবে আমিও জেদ করতে লাগলাম। বলছি মা, আমিও আদি তন্ত্রশক্তির সাধনা শিখতে চাই। বৃহন্নলা হাসতে হাসতে বললেন, তুই শান্ত হ বাছা, সারাদিন তো না খেয়ে আছিস, আগে বল কি খাবি? খাওয়ার কথা মাথায় আসতেই পেটের মধ্যে থেকে অসহায় চিৎকার ভেসে এলো। বৃহন্নলা আমাকে একটা কলাই পাত্রেই বজ্রগন্ধা ও বটফলের রস ঢেলে দিলেন। তীব্র ঝাঁঝালো এবং কষা স্বাদের রস ভর্তি বাটিটা ওকে পাতানোর জন্য নিমেষের মধ্যে শেষ করে ফেললাম। অবাক কাণ্ড, সামান্য এক বাটি রসে সারাদিনের ক্লান্তির লেশ মাত্র বাকি থাকলো না। শরীর একেবারে সতেজ হয়ে গেল। প্রকৃতির ঔষধের এরূপ নিপুণ ব্যবহার আমারও জানা ছিল না। তাই ওই বৃহন্নলার সঙ্গ ছাড়বার আর আমি মনোপ্রবৃত্তি করিনি। ক্ষুধাবৃত্তি মিটিয়ে আমি ওর মুখোমুখি বসে গেলাম। বৃহন্নলা পুনরায় হাসতে হাসতে বললেন, তোকে আর কি শেখাবো, তুই তো সবই জানিস। আমি অত সহজে গলবার পাত্র নই। কষ্ট করে যখন এসেছি, কিছু না শিখে তো যাব না। তুড়ি মেরে ঝুড়ি বাজাতে তো আমিও পারি, কিন্তু তারও উঁচু স্তরের যে বিদ্যা আমাকে কেবল এই বৃহন্নলাই দান করতে পারে। অতএব আমাকেও তার শিক্ষার যোগ্য শিষ্য হতে হবে। এই ভেবে আমি ঝোলাটা নামিয়ে রেখে আগুনের সামনে তপ করতে বসে গেলাম। আমার গো দেখে বৃহন্নলা তো প্রসন্ন হলেনই না, উল্টে আমাকেই তার খেসারত দিতে হলো। ভোর রাতে গ্রামের লোকেরা মিলে কি কথাই না শোনালো, অথচ সে হাওয়া। সে রাতে পড়লা পড়লি নিয়ে কোনো মতে ঘরে ফিরেছি। একে তো গায়ের লোকেদের গালাগালি, তার উপর এই বৃহন্নলার কীর্তিকলাপ, সব মিলিয়ে রাগে মাথা ফেটে যাচ্ছিল। তার উপর যেই বাড়ি এলাম, মা বেদ দিয়ে এমন ঠ্যাঙালো যেন রাগও বাবা বলে পালাবে। বাড়িতে এসে আরেক ঝামেলা। মাকে ঢপ মেরে বলেছিলাম যে কাল নাকি হাঁসপুকুরে মাঠে যাত্রা দেখতে গিয়েছিলাম। তাতে অবশ্য কাজ হয়েছিল। এদিকে ফুলওলা কানু কখন মাকে বলে দিয়েছে যে সে রাতে নাকি সেখানে কোনো যাত্রাই হয়নি। মা তো রেগে বোম। আবার মুখ ঝামটা শুনতে হলো। বুঝলাম কপালটা নেহাত মন্দ যাচ্ছে, না হলে এত গালাগাল জীবনে কখনো শুনিনি। কাল সারা রাত এদিক ওদিক ছুটাছুটি করে এক ফোঁটা ঘুম হয়নি, তাই ঘুমে চোখ দুটো ভার হয়ে আসছিল। পোডলাটা খাটিয়া থেকে নামিয়ে রেখে মেজে রাখতে গিয়েই খেয়াল করলাম যে বেশ ভারী ভারী ঠেকছে, অথচ কাল রাতে তো বেশি কিছু নিয়েও যায়নি। ঝোলাটা নেড়ে ছেড়ে দেখতে লাগলাম। অবশেষে চোখে পড়লো একটা মোটা লাল কাপড়ে জড়ানো জীর্ণ পুঁথি। সেটা পাওয়া মাত্র আমার আর ঘুমানোর কথা মাথাতেও এলো না। হারিকেন জ্বালিয়েই সেটা পড়তে বসে গেলাম। পুঁথিটার প্রথম পৃষ্ঠাতেই বড় বড় হরফে লেখা রয়েছে, অর্ধ নারীশ্বর তন্ত্র। একটার পর একটা খণ্ড পড়ে দেখতে দেখতে একসময় পুরো পুঁথিটাই শেষ করে ফেললাম। বেশ খানিকটা সময় লাগলো তার জন্য। সকাল থেকে খাটিয়ায় বসে এই বেলায় উঠছি। শ্রমের মূল্য তো আমি পেয়েই ছাড়বো, কিন্তু তার আগে আমাকে পুঁথির কয়েকটা অস্পষ্ট ব্যাখ্যার সুরাহা করতে হবে। যেমনটা প্রথম খণ্ডে লেখা আছে, অর্ধনারীশ্বর তন্ত্র হলো আদিশক্তির তন্ত্র রূপের আরাধনা। এর পূজ্য দেবতা হলেন স্বয়ং অর্ধনারীশ্বর দেবাদিদেব। এই রূপে ভগবান শিব ও দুর্গার দেহের অর্ধাঙ্গ পরস্পরের সাথে মিলিত হয়ে যায়। অর্ধনারীশ্বরের দেহের বাম অংশে আদি পুরুষের ছাপ ও ডান অংশে মহামায়া প্রকৃতির অবয়ব। আরো বলা রয়েছে, এই তন্ত্রবিদ্যা কেবলমাত্র উচ্চ মার্গের সাধকদের জন্য এবং শুধু কিন্নরদের জন্য এই সাধনা গ্রাহ্য। পুরুষ আর প্রকৃতির মিলিত রূপ, যাকে শিব ও শক্তি বলা হয়, তার আরাধনা করতে হলে পুরুষ এবং স্ত্রীর অর্ধাবস্থায় বিরাজমান হতে হবে। এসব পড়ার পর শেষমেশ হাল ছেড়ে দিলাম, কারণ শারীরিক মন্ত্র পড়লেও তো আমি আর ছেলে থেকে কিন্নর হতে পারবো না। তাই পুঁথিটা ঝোলার মধ্যে পুড়ে চান করতে চলে গেলাম। বাড়ি থেকে 30 হাত দূরেই জোড়া পুকুর। পুকুরের শীতল জলে শরীরের সমস্ত বিষাদ ধুয়ে চলে গেল।
মেজাজ এখন বেশ ফুরফুরে। গা মোছবার জন্য পাকিয়ানা গামছার গিট খুলতেই মনে পড়ে গেল যে পুঁথিতে জড়ানো লাল কাপড়টাও ধুতে এনেছিলাম। কাপড়টা জলে ডোবাতেই দেখি আশ্চর্য ব্যাপার, লাল কাপড়ের উপর গাঢ় হলুদ বর্ণের কিছু লেখার প্রতিফলন ফুটে উঠছে। জল থেকে তোলা মাত্রই সেই লেখা উধাও। এসব দেখা মাত্রই আমি ফের কাপড়টা জলে ডুবিয়ে সম্পূর্ণ লেখাটা পড়ার চেষ্টা করতে লাগলাম, এবং তারপর যা উদ্ধার করলাম। মধ্যাহ্ন ভোজনের পরই বটতলায় এসো, তোমার সব শঙ্কা আমি দূর করে দেব। বুঝতে বাকি রইল না সেই বৃহন্নলাই গত রাতে আমার ঝোলায় পুঁথিটা রেখে চলে গেছে। ভালোই করেছে। এটা দেখবার পর আমার আর তর্স হয়েছিল না। কোন রকমে দুপুরে দুমুঠো পেটে পুড়ে সাইকেল নিয়ে লক্ষণপুর রওনা দিলাম। মাকে বলে এসেছি বড় মাঠে ফুটবল খেলতে যাচ্ছি। এও ঠিক যে তন্ত্রের খেলা ফুটবলের চেয়েও কিছু অংশে কম নয়। সাইকেল চালাতে চালাতে হঠাৎ মাথায় একটা খেয়াল এলো। কথাটা ভেবে নিজেরই ওপর হাসতে লাগলাম। সত্যি আমারও যে কি আক্কেল মাইরি। কাল থেকে ওকে বৃহন্নলা কিন্নর বলে চলেছি। আসল নামটা তো জানাই হয়নি। মাথা চুলকোতে চুলকোতে অনেক চিন্তা করে ভেবে নিলাম, যেহেতু আজ আমি ওর কাছে শিখতে যাচ্ছি, তাই ওকে গুরুমা বলেই ডাকবো। নিজের দেয়া নামের প্রশংসা করতে করতে সাইকেলের প্যাডেলে পা দিলাম। আশ্বিন মাসের গনগনে রোদে চোখ মুখ যেন ঝলসে যায়। কোন রকমে সাইকেল টেনে শিব মন্দিরের সামনে এসে হাজির হলাম। আবার ঝোপ টোপ পেরিয়ে বুড়ো বটগাছতলার কাছে আসতেই গুরুমার দেখা পেয়ে গেলাম। শেখাতে যে কালে রাজি হয়েছে, তাহলে খাতিরও করা দরকার। তাই কোমরে করে গুঁজে আনা আসন গাছতলায় পেতে দিয়ে ওকে বসার ইশারা করলাম। গুরুমা আপ্লুত মনে তার উপর বসলেন। আমি যথারীতি ভূমিদেবীর উপরই দেহরক্ষণ করলাম। আমি আগ বাড়িয়েই বলতে লাগলাম, পুঁথিটা আমি শেষ অবধি পড়ে ফেলেছি, ওই কয়েকটা জায়গায় আটকেছে আর কি। গুরুমা একটু মেজাজি সুরেই বললেন, পড়ে কি উদ্ধার করেছিস শুনি? আমি আমতা আমতা করে বললাম, না মানে ওই অর্ধনারীশ্বর তন্ত্রের ব্যাপারে সব জেনে নিয়েছি। বাহ বাহ, এক প্রহরে সব জেনে গেলি? আমি লজ্জায় মাথা কুঁজো করে বসে রইলাম। গুরুমা এবার সুস্থিত ভঙ্গিতে তখন বলতে শুরু করলেন, কিন্নরদের স্বতন্ত্র সাধনা এটা। কেবল আদি আরাধ্য শিব শক্তি শাশ্বত রূপের দর্শন লাভ পাবি, এর অতিরিক্ত কিছুই পাবি না। আমরা কিন্নররা নিজেদের দেহ মনের পরিশুদ্ধি ও মানসিক স্থিরতা রাখবার জন্য অর্ধনারীশ্বরের সাধনা করি। যেহেতু দুর্গা ও কালিকা শক্তির নানান রূপ, তাই অর্ধনারীশ্বরেরও তন্ত্রশক্তির খিদে আছে। তুই যদি নিজের সাধনার বলে তার তন্ত্রের খিদে মেটাতে পারিস, তবে সেই অসীম শক্তির এক ক্ষুদ্রতম অংশ তোর প্রাপ্য হবে, যা তোর তন্ত্রবিদ্যার শক্তিকে আরো সিদ্ধ করবে। ওর বলা প্রতিটি বাক্য আমার দিমাগে তীরের ফলার মতো বিঁধল। আমি স্থির কণ্ঠের প্রত্যুত্তরে বললাম, আমি লোক ঠকিয়ে পয়সা রোজগার করার জন্য এত কম বয়সে এসব শিখতে আসিনি। যদি আমি প্রকৃত সিদ্ধতান্ত্রিক হতে পারি, তবেই অর্থলোভের মতো দুর্বলতা থেকে আমি মুক্তি পাবো। জানি রে বাছা, তুই এমন নোস। এখন বলতো কোথায় আটকে ছিলিস?
বিষয়ে জানার জন্য গুরুমাকে অনুগ্রহ করতে লাগলাম। তুমি শুধু বলো আমাকে কি কি করতে হবে। গুরুমা ক্ষীণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন আর বললেন, এই অর্ধনারীশ্বরের সাধনা কেবলমাত্র কিন্নরদের জন্যই গ্রাহ্য। যদি তোকেও এইরকম আয়ত্তায় আসতে হয় তবে তোকেও ভেলকি দেখাতে হবে। পারবি তো? তুমি শুধু বলো আমাকে কি কি করতে হবে। আমি 7-5 না ভেবেই সম্মতি জানিয়ে দিলাম। গুরুমা একে একে সমস্ত পদ্ধতিটা আমাকে বোঝাতে লাগলেন। সেসব শোনার পর আমার গলা শুকিয়ে এলো আর ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে তো আমাকে খুন করতে হবে। পারবি না যখন এসেছিস কেন? ঠিক সেই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করে নিলাম যে জীবনের বাজি পর্যন্ত রেখে আমি এই সাধনা সম্পন্ন করব। এই বলে আমি রাত হবার আগেই সবকিছু সংগ্রহ করবার প্রতিশ্রুতি দিয়ে গুরুমার আদেশে বটতলা হতে যাত্রা শুরু করলাম। সাহস পেয়েছিলাম এই জন্যই কারণ সব উপকরণই আমার হাতের মুঠোতে রয়েছে। সবার আগে ছুটলাম প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের একটা আস্ত খুলি খুঁজতে। লক্ষণপুরের জেলে পাড়ায় তখন কলেরার প্রকোপ ভালোই বেড়েছিল। সে যুগে কলেরায় মারা গেলে শ্মশানে না পুড়িয়ে মৃতদেহের মাথা মাটির উপরে রেখে মাঠে পুঁতে দেয়া হতো। আস্ত একটা মাথা জোগাড় করবার এর থেকে ভালো উপায় আর ছিল না। এমনিতেই কলেরার ভয়, এরপর যদি প্রধানের কথা না শুনে মরার মাঠে যাই সে আরো বড় কেলেঙ্কারি। যাবার আগে চারিদিক ভালো করে দেখে নিলাম। কাজটা অত্যন্ত সাবধানে করতে হতো, ধরা পড়ে গেলে ভয়ঙ্কর বিপদ। বাড়ি থেকে দা নিয়ে এসেছিলাম, তাই সেটা সাথে নিয়ে সুরসুর করে মরার মাঠে গিয়ে ঢুকলাম। তারপর প্রাপ্তবয়স্ক পুরুষ না হলে তো আবার হবে না, সব দিকেই জ্বালা। পরন্তু বিকালেও দেখি সেকালের লোকের আনাগোনা নেই, তাই তাড়াহুড়ো না করেই খুঁজতে লাগলাম। অনেক খুঁজবার পর একটা জোয়ান ছেলের মাথা পেলাম। মরদেহ ঘেঁটে ঘেঁটে বয়স আন্দাজ করা আমার কাছে জল ভাত, তাই বুঝতে অসুবিধা হলো না। পাছে আবার জীবাণুর ভয়, তাই আলাদা পলিথিনে মাথাটা জড়িয়ে ঝোলায় পুড়ে দিলাম। মরার মাঠ ছাড়িয়ে এবার যেতে লাগলাম দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের খোঁজে। গুরুমার কথা মতো গেরস্থ ব্রাহ্মণ বাড়ির ইয় স্ত্রীর ডান হাতের হাড় না হলে এ সাধনা ফল দেবে না। আমার তো মাথাতেই ঢুকলো না যে এসব আমি পাবো কোথায়, তাই বাধ্য হয়ে খুন করবার কথা মাথায় এসে গিয়েছিল। যতই হোক মানুষ খুন তো আমার ধর্মে নেই। চতুর্দিক ঘুরেও অমন মরদেহ আর খুঁজে পেলাম না। গ্রামের সব কটা শ্মশান, ঘাট, মাঠ সব ঘুরে দেখলাম, মিলল না কোথাও। হাল ছেড়ে বাঁশতলায় দাঁড়িয়ে ডোবায় ঢিল মারছি, এমন সময় শুনতে পেলাম কাঁধ কাটের ডাক। তিরিক করে লাফিয়ে উঠলাম। এগিয়ে গিয়ে দেখতেই আমার মনে পরম শান্তি জেগে উঠল। হয়তো বলাটা উচিত নয়, কিন্তু মৃত্যুকে সম্মান জানালে যে আমার কার্যসিদ্ধি হবে না, তাই চুপি চুপি ওদের পিছু নিতে লাগলাম। কেন পিছু নিলে? ওই যে গুরুমা ব্রাহ্মণ বাড়ির স্ত্রীর কথা বলেছিলেন। লোকমুখে জানলাম গ্রামের নবীন মুখুজ্জির মেজ বউ মারা গেছে। সেহেতু আমার স্বার্থে মরার সাথে হাঁটা লোকেদের ভিড়েই মিশে গিয়েছিলাম। শ্মশান ঘাটে উপস্থিত শোকাকুল আত্মীয় পরিজনদের মাঝে আমি কেবল ডান হাতের দিকে নজর রেখে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। যে কোনো উপায় সে হার জোগাড় না করলেই সাধনা যে পণ্ড। মরা পড়ল, ডোমে ডেকে নিয়ে গেল অস্থি দেবার জন্য। আমি এর মাঝে আমার কাজ সেরে নিলাম। হঠাৎ দেব প্রশ্ন তুলল, কি করে পেলে? এইটুকু যদি না পারি তাহলে এতদিন ধরে কি শিখলাম? কেউ সমাজ মে আয়া? গুরুমার আদেশ মেনে ওই পোকার টিলা থেকে ভেঙে আনা মাটির ডেলার মধ্যে
হাড়টা কোনো মতেই গুঁজে ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে ঘরে ফিরলাম। মরা মাথার গন্ধ যদি পাছে মা টের পায়, তাই আসার সময় রানু দিদার উচ্ছের মাচায় পলিথিন সমেত মাথাটা ঝুলিয়ে দিয়ে এসেছিলাম। সবজির বাগানে কেই বা চট করে দেখতে যায়। নিশ্চিন্ত হই তাই ঘরে ঢুকে খাটিয়ায় শুয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। মাঝরাতে সাধনা শুরু, তার আগে বিশ্রাম না নিলে আরেক কেন। উঠে দেখি মা কখন রুটি আর ভেলি গুড় রেখে গেছে। খাওয়া দাওয়া সেরে পুরানো মন্ত্রগুলোকে একবার করে চোখ বোলাতে লাগলাম, যেমন তোরা পরীক্ষা দেওয়ার আগে করিস। চিন্তায় মাথায় ঘাম, ঘুম সবই ছুটে যাচ্ছে। বর্দা আর মিজদারা বড় ঘরে শুতো, আর আমি বাইরের বারান্দায় মাদুর পেতেই ঘুমাতাম। তাই অতি সহজেই সেদিন চোখ বুজে ঘুমানোর অভিনয় সেরে মাঝরাতে বাড়ি থেকে পালিয়েছিলাম। সেদিন কোন রকমে সেখানে পৌঁছে দেখি গুরুমা ত্রিকোণা করে গর্ত কেটে তাতে আগুন জ্বালিয়ে শ্রদ্ধায়ন করছেন। সব সামগ্রী নিয়ে হাজির হতে দেখে সে বিন্দুমাত্র অবাক হয়নি, যেন সে জানতো আমি এ কাজ করার যোগ্য। সে নিয়ে আর বিশেষ ভাবলাম না, কাপড় জামা পাল্টে সাধনায় বসে গেলাম। আগুনের ত্রিশূলাকার ফলা সোজা আকাশের দিকে মুখ করে আছে। সেই দিনটা কৌশিকী অমাবস্যার তিথি ছিল বলে আমারও খেয়াল হয়নি। অন্ধকারের দেশে আগুনের হইচই মুগ্ধ করবার মতো। গুরুমা আমার আনা মস্তকটির ঘাড়ে গর্ত করে হাড়ের আর মাটির মণ্ড বানিয়ে কি যেন একটা ভরে দিলেন। এরপরে আমার আঙুল কেটে এক সরা রক্ত নিয়ে তাতে আমার গুটি কত চুল ফেলে দিলেন এবং সরাটা একপাশে সরিয়ে রাখলেন। এবার কাটা মাথাটা আগুনের ঠিক মাঝামাঝি স্থাপন করে দিলেন। আমি সেসব তাজ্জব হয়ে দেখতে লাগলাম। দেখলাম আগুনের দাপটে যেখানে বসে থাকা যাচ্ছে না, সেখানে মাথার একটি অংশেও পড়বার কোনো লক্ষণ নেই। গুরুমা একটা কথাও বললেন না, আমার দিকে এক ফালি কাগজের খাতা ছুঁড়ে দিয়ে পাঠ করবার ইঙ্গিত দিলেন। আমি কোনো মতে বিড়বিড় করে পাঠ করতে লাগলাম। গুরুমা তার চারধারে সাজানো সামগ্রী একে একে আগুনে উৎসর্গ করা শুরু করলেন। বেশিরভাগ উপকরণের নামই আমার অজানা। সেসব তিনি একের পর এক প্রথা মেনে মন্ত্র পাঠ করে প্রখর আগ্রাসী অগ্নিকুণ্ডে ঢেলে দিতে লাগলেন। আগুনের লেলিহান শিখা সেই আধ কাটা মাথার চতুর্দিকে চুলের বিন্যাসের মতো রূপ ধারণ করতে লাগলো, ঠিক যেমনটা তোরা হলিউডে ঘোস্ট রাইডার মুভিতে দেখেছিস। চিত্রনাট্যের রীতি মেনে সময় যত গড়াতে লাগলো, আগুনের দীপ্তি ভয়ঙ্কর হারে বাড়তে লাগলো। গগনভেদী অগ্নিশিখার মধ্যে আসনে রাখা মুন্ডটি অমায়িক ভাবে যেন চেয়েছিল আমার দিকেই। আমি কুরমার দেওয়া হস্তকটি পড়া শেষ করে সাধনার অন্যান্য উপকরণ চিহ্নিত করতে উদ্ধত হলাম। কুরুমার চোখের দিকে একবার চাইতেই উপলব্ধি করলাম কিছু একটা অতিজাগতিক ঘটনা শীঘ্রই ঘটতে চলেছে। চারদিক পরিবেশ থমথমে হয়ে আসছে, একটুও বাতাস বইছে না, আর অমাবস্যার মিশ কালো আকাশ আরো কালো বলে প্রতীত হচ্ছে। এরূপ পৈশাচিক পরিবেশ আমি এর আগে কোনোদিন দেখিনি। মহাপ্রলয়ের পূর্বের নিস্তব্ধতার ন্যায় পৃথিবী পুরো শান্ত। ভয়াবহতার আসরের ঘোর কাটতে না কাটতেই আশ্চর্যচকিত হয়ে দেখলাম মরা মাথা থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। চোখও বলা যায় না, অন্ধকার কোটরের গহীন অভ্যন্তর থেকে উন্মুক্ত হয়েছে দুটি রক্ত মাংসের পিণ্ড। সে এক বীভৎস দৃশ্য। সেই প্রথম জীবনে ভয় পেয়েছিলাম। গা হাত সেসব ভাবলে এখনো ঠান্ডা হয়ে যায়। পচা গলা মাথা রক্ষী কোটর দুটি ভয়ানক রকম শিহরণ জাগিয়ে তুলেছিল আমার মনে। ক্রমে আমার দেহ অসাড় হয়ে আসছিল, যেন কত যুগ ধরে আমি এই সাধনায় বসে রয়েছি। আমার দেহের সমস্ত শক্তি শুষে নিয়ে যেন সেই অগ্নিকুণ্ডের সর্বক্ষয়ী আগুন রক্ত কমলের বর্ণ ধারণ করছে।
নিজের মস্তিষ্কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। সারা শরীর ঘুমে জুড়ে আসছিল। সে এক অসম্ভব যন্ত্রণা সঞ্চালিত হচ্ছিল আমার সব দেহে। কোনো রকমে আমি গুরুমাকে জিজ্ঞাসা করলাম, গুরুমা, আর কতক্ষণ? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। অর্ধনারীশ্বর তোর ভেলকিকে গ্রাহ্য করেছে, তাই এই মুন্ড ব্যবহার করে তুই অর্ধনারীশ্বর তন্ত্রের বিচরণ করতে পারবি। আমি গুরুমার কথায় ততক্ষণ পর্যন্ত কোনো উচ্ছ্বাস প্রকাশ করিনি যতক্ষণ না উনি বললেন, এই পচা মাথায় তোকে অসীম তন্ত্রশক্তি প্রদান করবে। বার সম্বন্ধে তোর ধারণা পর্যন্ত নেই। পরে গুরুমা আমাকে সেই শক্তি প্রয়োগের নানান নিয়ম বাতলে দিতে লাগলেন। ক্লান্তির বশে কোনো কথাই আমার আত্মস্থ হচ্ছিল না। কেবল ওনার একটিমাত্র আদেশই আমার মাথায় ছিল যে এই মুন্ডটিকে কালী মন্দিরের নিকটে জন্মানো জবা গাছের তলাতে পুঁতে দিয়ে আসবি। আর ঠিক 1 বছর পর ওই একই স্থানে জন্ম নেবে কালো রঙের জবা গাছ। তখন বুঝবি মুন্ডটি সাধনা করবার যোগ্য হয়েছে। সত্যি এমন হয়েছিল? হয়েছিল কি তা আদৌ বলতে পারবো না, কিন্তু তার পরের ঘটনা। কেন? তারপর কি হয়েছিল? ঠিক 1 বছরের মাথায় আমি মুন্ডটি উদ্ধারের জন্য কালী মন্দিরের বাগানে এসে হাজির হয়েছিলাম। জবা গাছের ঠিক নিচে মাটি খুঁড়েও কিচ্ছু দেখতে পেলাম না। তার থেকেও আশ্চর্যের কথা, গুরুমার আদেশ মতো কোনো কালো জবার গাছও জন্মায়নি। আমি অনেকক্ষণ ধরে খুঁজবার সত্ত্বেও কিচ্ছু উদ্ধার করতে পারলাম না। এত বিপুল পরিমাণ অনর্থক পরিশ্রম বিফলে যাওয়ায় নিজের উপর ভারী রাগ হচ্ছিল। নিজেরই সাধনার ত্রুটি ভেবে আমি ফিরে গিয়েছিলাম। তারপর গুরুমাও সে গায়ে কোনোদিন আর আসেনি। অতএব মুন্ডটির অস্তিত্ব হয়তো শিয়ালেই লোপাট করে দিয়েছিল। এসব ভাবনা চিন্তা মাথায় এনে শেষে শক্তি বৃদ্ধির আশা আমি এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। না, সাধনা করা আমি কোনোদিনই ছাড়িনি। গুরুমার সান্নিধ্যে শিখেছিলাম নানান তন্ত্রবিদ্যার আরো রীতি আচার। কিন্তু গুরুমার সাধনার বলে মন্ত্রপুত মুন্ডটি থাকলে আরো প্রসারের পথে যাওয়ার সম্ভাবনা ছিল হয়তো। কিন্তু কি আর করা যাবে, এভাবেই শেষ হতে হলো আমার অসমাপ্ত কাহিনী। দেব ও দ্বীপ গল্পটির অতি প্রাকৃতিক অংশগুলিকে ঢপ ভেবেই পুরো গল্পটা শুনেছিল আর উপভোগ করেছিল। ছোট কাকার উদ্দেশ্য এক্ষেত্রে সফল হয়েছিল ঠিকই। অলৌকিক ক্ষমতার সংজ্ঞা দ্বীপের কাছে এবার আরও স্পষ্ট। যদিও ছোট কাকা সেটি জোরালো করবার চেষ্টা তারপর থেকে আর করেনি, আর অবশ্য করতেও হয়নি। তার স্বতঃস্ফূর্ত প্রকাশ কয়েক বছর পরেই দেখা গেছে। এখন বেলা হয়ে এসছে দেখি। দীপ দেব দুজনেই স্নানের জন্য বিছানা ছেড়ে নামলো। নিচে নামার সাথে সাথেই আজকের খবরের কাগজটা হাতে তুলে নিতেই দীপের বুদ্ধি স্থির হয়ে গেল। সে যেন আপন মনেই খবরের শিরোনাম আরম্ভ করলো। কাটা মাথা সহ নানান অঘোর তন্ত্রের সামগ্রী হাতে পাকড়াও কিন্নর সাধিকার দীর্ঘ 20 বছর জেল খাটার পর পুনরায় শুনানি। খবরটা পড়ে দীপের চিন্তা শক্তি স্তব্ধতা কাটিয়ে উঠে ছোট কাকার বলা গল্পের সাথে মেলাতে লাগলো। তার মনে হলো সবই যেন গোলমেলে হয়ে যাচ্ছে। এমন সময় ওপরতলার ঘর থেকে স্মিত হাসির সাথে শোনা গেল, এটা তো আমারও জানা ছিল না। সমাপ্ত হলো আমাদের আজকের গল্প বটতলার বৃহন্নলা। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং এরকম আরও নানান উপাদানের গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেল A4 অলৌকিককে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।